দেখুন সামনে 21শে জুলাই আর প্রশ্ন হচ্ছে 21শে জুলাই যত এগিয়ে আসছে ততই কি আরো ফাঁকা হচ্ছে কালীঘাট তৃণমূল। কারণ এবারে বেসুরো অভিষেক ঘনিষ্ঠ শ্রেয়া পাণ্ডে। আমি কিছু বলতে গেলে পছন্দ করতেন না মমতা বন্দ্যোপাধ্যায়, আমাকে মুখ বন্ধ রাখতে বলা হয়েছিল, দলের তরফেই চাপ তৈরি করা হয়েছিল। টিভি9 বাংলায় মুখ খুললেন শ্রেয়া পাণ্ডে। মদন মিত্র কিংবা ফিরাদ হাকিম এরা মমতা ব্যানার্জির সাথে সাথে থাকতেন, তারা সবাই চলে যাচ্ছেন। দেখুন, এরা তো বড় নেতৃত্ব এবং এদের ব্যাপারে বলার জায়গায় আমি নেই, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ও পছন্দ করেননি যদি আমি কখনো কারোর ব্যাপারে কিছু বলতে গেছি। মমতা ব্যানার্জি উনি আমাকে সাধন পাণ্ডে এবং সুপ্তি পাণ্ডের মেয়ে রূপেই চিনতেন। যখন টিকিটও দিয়েছেন তখনও আপনি দেখেছেন যে উনি বেলেঘাটাতে বলেছেন যে আমি সুপ্তি পাণ্ডের মেয়েকে দাঁড় করালাম। আমার কাছে তৃণমূল কংগ্রেসে থাকাকালীন অনেক বেশি প্রেশার এসছে, অনেক বেশি প্রেশার। তৃণমূল কংগ্রেসে অনেক কিছু করবার, কিন্তু আমি সেই প্রেশারে কখনো কালমিনেট হইনি। আমি একটা দলের প্রতীক নিয়ে দাঁড়িয়ে আমি বলবো যে আমি দলের মধ্যে কি কারাপশন হয়েছে সেগুলো জানি না, এটা হয়। আর তাদের মধ্যে অনেকেই যারা কারাপশনের পার্ট তারাই বলছে দলে কারাপশন হতো, মানে ইটস ভেরি ফানি। হ্যাপি ইন তৃণমূল, এখন এই তৃণমূলে যে তৃণমূল থেকে অনেকে চলে গেল, তারপরে আমি কেনিয়া, তানজানিয়া এবং এইসব জায়গায় গেছি এবং তৃণমূলের পয়সায় না। গ্রেট মাইগ্রেশনে কি হয় কি, তুমি দাঁড়িয়ে থাকো, দাঁড়িয়ে দেখো যে একটা জায়গা থেকে একটা জায়গা উইল্ডের বিস্ট যাচ্ছে, ওটা গ্রেট মাইগ্রেশন। দেখতে ভালো লাগে যে একটা জায়গা থেকে একটা জায়গায় যায়। বেস্ট টাইম ফর সিইং মাইগ্রেশন ইট ইজ জুন অ্যান্ড জুলাই। তো আমি গ্রেট মাইগ্রেশন দেখছি, আমার বেস্ট স্পট আছে যেখান থেকে আমি দেখতে পাচ্ছি। এই সময় আগের বছর আমি কিন্তু কেনিয়াতে গ্রেট মাইগ্রেশন দেখছিলাম, তো এই বছর মিস করছি না। কে কোন দিকে আছে আমরা তো আগে থেকেই জানি, কিন্তু আমরা তো ছোট, আমাদের তো তৃণমূল কংগ্রেসই শিখিয়েছে যে ছোটদের বেশি কথা বলতে নেই, তো আমরা কোনো কথা বলবো না। আরো অনেকেই কি মমতা ব্যানার্জির সাথে আছে যারা ওইদিকে যেতে পারে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। ছোটরা নয়, সেটা বড়রা, আরো বড় কেউ? না না, বড়রা, মানে বয়সে বড়রা। দেখুন হাতে আর মাত্র কয়েকটা দিন, তারপরে 21শে জুলাই। সেই 21শে জুলাইয়ের আগে কি কালীঘাট তৃণমূল আরো ফাঁকা হয়ে যাবে? এর আগে আমরা দেখেছি ঋতব্রত শিবিরে সেখানে নাম লিখিয়েছেন একের পর এক বিক্ষুব্ধ যারা প্রাক্তন বিধায়করা রয়েছেন তারা। সেক্ষেত্রে নাম ছিল তাপস চট্টোপাধ্যায় থেকে শুরু করে বিশ্বজিৎ দাস, একাধিক জনের নাম সামনে এসেছিল। আর এবারে শ্রেয়া পাণ্ডে, যিনি মানিকতলা কেন্দ্রের প্রার্থী ছিলেন এবারে তৃণমূলের, তিনি বেসুরো হয়েছেন। তিনি বলছেন আমি কিছু বলতে গেলে পছন্দ করতেন না মমতা বন্দ্যোপাধ্যায়কে, মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাকে মুখ বন্ধ রাখতে বলা হয়েছিল, দলের তরফেই চাপ তৈরি করা হয়েছিল। বিস্ফোরক অভিযোগ করছেন শ্রেয়া পাণ্ডে। এই শ্রেয়া পাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ এবং 21শে জুলাইয়ের আগে তার এই বেসুরো কথাবার্তা তা কিন্তু যথেষ্টই ভাবাচ্ছে কালীঘাট তৃণমূলকে। এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় প্রশ্ন এটাই যে আগামী 21শে জুলাই আর মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে, তার আগেই কি কালীঘাট তৃণমূল আরো খানিকটা ফাঁকা হয়ে যাবে, আরো শূন্য হয়ে যাবে, আরো কি অনেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে চলে যাবেন? সেটা এখন সব থেকে বড় প্রশ্ন। এবং গতকালই আমরা দেখেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি লাইভে এসেছিলেন, এসে কিন্তু তিনি একগুচ্ছ বার্তা দিয়েছিলেন এবং সেই বার্তার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় তার দলকে যে ধরে রাখতে পারছে না সেটা কার্যত স্পষ্ট হয়ে যাচ্ছে। আজই বিধানসভায় গিয়ে ঋতব্রত শিবিরে নাম লিখিয়েছেন তাপস চট্টোপাধ্যায় থেকে শুরু করে বিশ্বজিৎ দাস, তারা প্রত্যেকেই। এবং সেই ঘটনার মানে সেই খবর আমরা দেখানোর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই দেখতে পাচ্ছি শ্রেয়া পাণ্ডে, যিনি মানিকতলা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী ছিলেন, তিনি এবারে বেসুরো। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো, শ্রেয়া পাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ, তিনি এবারে বেসুরো। আজ 17ই জুলাই, আর মাত্র কয়েকটা দিন পরে 21শে জুলাই। এই 21শে জুলাই কোথায় পালন করা হবে, ঋতব্রতপন্থী তৃণমূলরা কোথায় পালন করবেন, মমতাপন্থী তৃণমূলরা কোথায় পালন করবেন, এই নিয়ে যখন দড়ি টানাটানি চলছিল ঠিক তখনই একের পর এক তৃণমূলের যারা প্রাক্তন বিধায়করা রয়েছেন তারা হাত ছাড়তে শুরু করে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই তালিকায় রয়েছে মদন মিত্র থেকে শুরু করে তাপস চট্টোপাধ্যায়, বিশ্বজিৎ দাস, তারা প্রত্যেকেই। আর এবারে সেই খাতায় কি নাম লেখাতে চলেছেন শ্রেয়া পাণ্ডেও? আর এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়লেন তাপস চট্টোপাধ্যায়। ঋতব্রত তৃণমূলে যোগ দিলেন রাজারহাট নিউটাউনের প্রাক্তন বিধায়ক। বিধানসভায় ঋতব্রত শিবিরের সঙ্গে দেখা করলেন তিনি। কালীঘাট তৃণমূলের সব পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি।
খবর সূত্র মারফত। এদিকে বারাসত সাংগঠনিক জেলা সভাপতি পদে ছিলেন এই তাপস চ্যাটার্জি। একসময় বিধাননগর পুর নিগমের ডেপুটি মেয়রের পদও সামলেছেন তাপস চট্টোপাধ্যায়। দল আরো ভারী হচ্ছে ঋতব্রত শিবিরের। আর এবার তৃণমূলে বিক্ষুব্ধ শিবিরে বাগদার প্রাক্তন তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাস। বিধানসভায় ঋতব্রতর সঙ্গে দেখা করেছেন এই বিশ্বজিৎ দাস। তিনটে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। একের পর এক বেসুরো এবার কালীঘাট তৃণমূলে যারা ছিলেন তারা। একদিকে তাপস চট্টোপাধ্যায়, তিনি তো যোগ দিলেন ঋতব্রত শিবিরে। এদিকে ঋতব্রত শিবিরে যোগ এবার তৃণমূলে বিক্ষুব্ধ শিবির মানে ঋতব্রত শিবিরে যোগ বাগদার প্রাক্তন তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাস। আর এদিকে বেসুরো গাইছেন শ্রেয়া পাণ্ডেও। ঋতব্রত যে বক্তব্যটা আমার খুব ভালো লেগেছে সেটা হচ্ছে কালেকটিভ ডিসিশন। আমরা দলে কোনো কালেকটিভ ডিসিশন, আমাদের কথা বলার কোনো জায়গা ছিল না। আমি বিধায়ক কার সাথে কী কথা বলবো, নিজস্ব উদ্যোগে যা কাজ করা যায় অ্যাজ ওয়েল অ্যাজ করছে যা কাজ করা যায়। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধরাই যায় না, তিনি ফোন ধরলে ফোনটা দিলে তিনি বিষয়টা থাকেন। আর তার সেক্রেটারি তো ছিলেন মাথার ওপর মানে কি বলা যায় বাচ্চা ছেলে। 44 বছর আমি জনপ্রতিনিধি, একদম পঞ্চায়েত মেম্বার ছিলাম, প্রধান ছিলাম, মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ছিলাম, মানে আমি ছিলাম মানে আপনার ডেপুটি মেয়র কর্পোরেশন ছিলাম, বিধায়ক ছিলাম। প্রমাণিত মানে উনি করতেন না, মানে ধরুন আমাদের এখানে কোনো ফোন করলে কোনো বিষয় করলে তার সেক্রেটারি করতো। আমাদের এখানে আরেকজন যুব নেতা ছিলেন রাজারহাট গোপালপুরে, তাকে বলতো, সে তখন আমাদের কাছে বলতে হতো। এই ছিল অ্যাক্সেস। তৃণমূলের সর্বসম্মত সিদ্ধান্ত হতো না, কথা বলার কোনো জায়গা ছিল না। অভিষেক বন্দ্যোপাধ্যায় ধরাছোঁয়ার বাইরে ছিলেন। অন্যজনের ভায়া হয়ে অভিষেকের কাছে পৌঁছতে হতো। শিবির বদলের পর ক্ষোভ উগরে দিলেন তাপস চট্টোপাধ্যায়। শোনাই আপনাদের। ঋতব্রত যে বক্তব্যটা আমার খুব ভালো লেগেছে সেটা হচ্ছে কালেকটিভ ডিসিশন। আমরা দলে কোনো কালেকটিভ ডিসিশন, আমাদের কথা বলার কোনো জায়গা ছিল না। আমি বিধায়ক কার সাথে কী কথা বলবো, নিজস্ব উদ্যোগে যা কাজ করা যায় অ্যাজ ওয়েল অ্যাজ করছে যা কাজ করা যায়। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধরাই যায় না, তিনি ফোন ধরলে ফোনটা দিলে তিনি বিষয়টা থাকেন। আর তার সেক্রেটারি তো ছিলেন মাথার ওপর মানে কি বলা যায় বাচ্চা ছেলে। 44 বছর আমি জনপ্রতিনিধি, একদম পঞ্চায়েত মেম্বার ছিলাম, প্রধান ছিলাম, মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ছিলাম, মানে আমি ছিলাম মানে আপনার ডেপুটি মেয়র কর্পোরেশন ছিলাম, বিধায়ক ছিলাম। প্রমাণিত মানে উনি করতেন না, মানে ধরুন আমাদের এখানে কোনো ফোন করলে কোনো বিষয় করলে তার সেক্রেটারি করতো। আমাদের এখানে আরেকজন যুব নেতা ছিলেন রাজারহাট গোপালপুরে, তাকে বলতো, সে তখন আমাদের কাছে বলতে হতো। এই ছিল অ্যাক্সেস। ভুবন ভ্রমিয়া শেষে আমি এসেছি তোমারই দেশে। বিভিন্ন দলে তাপসদার সঙ্গে আমার অত্যন্ত ভালো সম্পর্ক। এখন সরকার যেভাবে তাকে হারানো হয়েছে, জোর করে হারানো হয়েছে, কাউন্টিং লুট করে হারানো হয়েছে, এবং তারপরেও দেখেছি পুলিশ যেভাবে তার সঙ্গে দুর্ব্যবহার করছে, ভিডিওগুলো দেখেছেন, হয়তো সেই চাপটা সামলাতে পারেননি। সেই কারণে এরা তো পুলিশ প্রশাসন দিয়ে চাপ দিয়ে দৃষ্টিকটু কাজকর্ম করে পুলিশ গিয়ে বলে দিচ্ছে অমুক জায়গায় যান, পুলিশ গিয়ে বলে দিচ্ছে অমুকের সঙ্গে কথা বলুন। এখানে তো রাজনীতি হচ্ছে না, তো পুলিশ প্রশাসন দিয়ে হচ্ছে। ফলে যারা দমটা ধরে রাখতে পারছেন তারা থাকছেন, যারা দমটা ধরে রাখতে পারছেন না তারা সেই জায়গাটা আত্মসমর্পণ করে দিচ্ছেন। এদিকে দল আরো ভারী হচ্ছে ঋতব্রত শিবিরের। এবার তৃণমূলে বিক্ষুব্ধ শিবিরে বাগদার প্রাক্তন তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাস। বিধানসভায় ঋতব্রতর সঙ্গে দেখা করলেন বিশ্বজিৎ দাস। কি তৃণমূল নয়, আমি তৃণমূলের ঘরে এসেছি। 15 বছর আগে খুব যাতায়াত ছিল, 15 বছর সরকারি ছিলাম বলে এই ঘরে আসিনি। আবার যে লিডার আমার অপোজিশন লিডার, তার সঙ্গে আসবেটা স্বাভাবিক, এর মধ্যে অন্য কিছু নেই। আপনি কালীঘাট যাচ্ছেন? আমি তৃণমূল কংগ্রেসটাই করছি না, কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যাচ্ছেন? মানে ডাকার কোনো দেখেছেন কেউ কেন হঠাৎ করে যাওয়ার? আমি তো ওরকম যাইও না, জানি প্রয়োজন আমার তো মিটিং নেই। আমার অ্যাজ এ লিডার, অপোজিশন লিডার, তৃণমূল কংগ্রেস আমার পার্টির, আমি লিডারের সঙ্গে আছি। এবং রাজ্যের আমাদের যখন আইএনটিটিসি সভাপতি
তখন থেকে আমার সঙ্গে খুব ইন্টিমেসি, ভালো সম্পর্ক, সুবক্তা। আমি আগে মানে খুব পছন্দ করি, বক্তব্য শুনি। আর আমার লিডার এখন অপোজিশন রাজ্যে। আমরা দেখছি একের পর এক নেতা নেত্রী তারা বেসুরো গাইছেন। এবার বেসুরো গাইছেন শ্রেয়া পাণ্ডেও। তিনি কি বলছেন যে 21শে জুলাইয়ের আগে হয়তো আরো ফাঁকা হয়ে যেতে পারে কালীঘাট তৃণমূল, কারণ তৃণমূল কংগ্রেসই নাকি শিখিয়েছে ছোটদেরকে মুখ বন্ধ রাখতে। ইঙ্গিতপূর্ণ মন্তব্য শ্রেয়া পাণ্ডে। আমরা ইতিমধ্যেই টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি বিজেপি বিধায়ক তথা আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি রয়েছেন আমাদের সঙ্গে। শ্রেয়া পাণ্ডে তৃণমূল কংগ্রেসের অন্যতম নেত্রী, যুবনেত্রী, তিনি এবার বেসুরো গাইছেন। তিনি বলছেন যে তৃণমূল কংগ্রেসই শিখিয়েছে ছোটদেরকে চুপ করে থাকতে। কিভাবে দেখছেন গোটা বিষয়টা তরুণজ্যোতিবাবু? একের পর এক নেতা, প্রাক্তন বিধায়ক, তারা তো সবাই ঋতব্রত তৃণমূলেই চলে যাচ্ছে কালীঘাট তৃণমূল ছেড়ে। দেখুন, ফার্স্টলি শ্রেয়া পাণ্ডেকে আপনাদের নেত্রী মনে হতে পারে, বাট প্র্যাকটিক্যালি উনি হলেন একজন নেতার, একটা বড় নেতার মেয়ে। এটুকুই তার পরিচয়, এর থেকে বেশি কিছু না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ। উনি অভিষেক তৃণমূল করতেন বলে আমার জানা ছিল না, তো অভিষেক বন্দ্যোপাধ্যায় করতেন। আমি আবার বলছি, ওনার বাবা সাধন পাণ্ডে হ্যাঁ বড় নেতা ছিলেন। এক ছিল শ্রেয়া পাণ্ডে বেসিক্যালি ওই আলোকেই আলোকিত, তিনি বেসিক্যালি কিছু না। আর এই তৃণমূলকে দেখে আমার আজকাল হাসি পায়। আমরা আগেও বলেছিলাম ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে দলটা আর থাকবে না। এখন হাসি পায় কারণ আমরা যেটা বলেছিলাম আগে থেকে আজকে সত্যি হচ্ছে। ক্ষমতায় নেই, একের পর এক ভেঙে যাচ্ছে, দল ভেঙে যাচ্ছে। মানে সার্কাসও মনে হয় এর থেকেও ভালো অবস্থায় থাকে, এদের অবস্থা থেকে যা মনে হচ্ছে। প্যাথেটিক। ধন্যবাদ আপনাকে। 21শে জুলাই নিহতদের পরিবারকে কেউ কোনো জব দেয়নি, কেউ অর্থের প্রলোভন দেয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় দাবি খারিজ করে জানিয়ে দিলেন 21শে জুলাই নিহতদের পরিবার। 21শে জুলাই সমাবেশে না আসতে নিহতদের পরিবারের উপর চাপ সৃষ্টির অভিযোগ এনেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দু ভাগ হয়ে গেছে, কে ভাগ হয়েছে না হয়েছে আমরা জানিনি। আমরা যে দেখেছি, যে ডাকে তাকাইছি। আপনাদের কাছে কি কোথাও পুলিশি চাপ এসেছে যে ঋতব্রত তৃণমূলের অনুষ্ঠানে আপনাদেরকে যেতে হবে, এরকম কেউ না এসেছিল না না? না কোনো চাপ আসে না, এবারে এসেনি। এবারে এখনো ডাক আসেনি? কারণ সোমবার আর তো দুদিন বাদেই 21শে, 2 দিন কি 3 দিন বাদেই এখন ডাক এসেনি। এবারে কি এখনো কি ডাক এসেছে? না, আসেনি এখনো অবশ্য। এখনো ডাক আসে না পুলিশ আপনাদের বাড়িতে এসেছিল নাকি? না এবারে এখনো আসে না। আচ্ছা, কোথাও কি একটা বলা হচ্ছে যে ঋতব্রত তৃণমূলে যাওয়ার জন্য আপনাদেরকে চাপ দেওয়া হচ্ছে, এটা কি ঠিক? না না না, আমাদেরকে কোনো বিষয় নিয়ে কোনো কেউ, দল বলুন, কোনো কেউ, কোনো টর্চারিং, কোনো কিছু নয়। 1993-এর 21শে জুলাই নিহতদের পরিবার নিয়ে ঠিক কি অভিযোগ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, শোনাই আমরা। আমি শুনেছি এমনকি শহীদ পরিবারগুলোকে 21শে জুলাইয়ের যারা ছিলেন, পুলিশ থেকে ফোন করে বলা হচ্ছে এদিক নয় ওদিক যাও, মানে বিজেপির দিকে যাও, বিজেপি স্পন্সর বালিশের দিকে যাও, বালিশ পালিশ করতে যাও। তাদের আবার অনেক টাকার উপহারও দেওয়া হবে। আমি বলি, আমরা তো খুব ক্ষুদ্র দল। আমরা 40 বছর ধরে এই পরিবারগুলোকে চাকরি থেকে শুরু করে যতটুকু আমাদের সাহায্য করা, প্রতি বছর আমরা শহীদ পরিবারকে ডাকিও সম্মান জানাই। এবারে যদি ভয়ে অর্থের পরিসীমা ছাড়িয়ে যদি কেউ আপনাদের সাহায্য করতে চান, এটা আপনাদের সিদ্ধান্ত। আজকে দিন বদলেছে, সাময়িক। আমরা বুঝতে পারছি আপনারা অনেক ঘেরা টোপে আছেন। আমি জানি পুলিশ অনেক জায়গায় বলছে যাবেন না যাবেন না যাবেন না, আটকে দেবো আটকে দেবো আটকে দেবো। আমি প্রশাসনকে বলবো, নিজের মতো নিরপেক্ষ থাকুন। এক পক্ষ হতে গিয়ে মনে রাখবেন জীবনটা অনেক দিনের। দিল্লি টলমল হলেও এখানে কিন্তু ঢলমল হয়ে যাবে। আর এবার আপনাদের শোনাই সঞ্জীব রায়। 1993 সালের 21শে জুলাই নিহত বিশ্বনাথ রায়ের ছেলে তিনি। কি বলছেন এই প্রসঙ্গে? কোনো ঋতব্রত তৃণমূলও ফোন করেনি, আর কোনো ধমকানি চমকানি কোনো কিছুই হয়নি। সাময়িক আইবি থেকে আমাদের প্রত্যেক বছর যে খবরাখবরগুলো নেয়, সেই খবরাখবর আর আদার্স কোনো জায়গা থেকে ভয়, অভিযোগ কিংবা কেউ বলেনি ফোর্সফুলি যে আমাদের এখানে আসতে হবে, এরকম কোনো কথাবার্তা কেউ ফোন করেনি। ইভেন মমতা ব্যানার্জি বিগত 2 বছর ধরে নিজেই চিঠি আমাদের দেয় না। 2 বছর ধরে মানে 2024-এর পর থেকে মমতা ব্যানার্জি আমার পরিবারের সঙ্গে কোনো যোগাযোগই নেই। ন্যায় তো হলো না, তার মধ্যে অন্যায় হলো। উনি মনীশ গুপ্তকে ওনার চেয়ারের পাশে, আমাদের চেয়ারের পাশে বসালো।
এর আগে 2024-ও বলেছি, 25-ও বলেছি, আমাদের বিরোধী দলনেত্রী যতদিন ছিল ততদিন স্টেজের সামনে ছিলাম। উনি যখন থেকে শাসক হলো তখন ওনার মঞ্চটা ছিল বিনোদনের মঞ্চ। সেই মঞ্চে নায়ক নায়িকারা সামনে, আমরা আস্তে আস্তে স্টেজের পেছনে। আমি জানতাম 2026 সালে আমরা স্টেজের নিচে থাকবো। তার আগেই আমি মনে করেছি যে মমতা ব্যানার্জির ছায়া থেকে বেরিয়ে যাওয়া দরকার আমাদের। ওনার কাছে অন্ধ, উনি পরিবারতন্ত্র রাজনীতিতে ছিল, উনি শহীদতন্ত্র রাজনীতিতে ছিল না। মমতা ব্যানার্জি আবার কে? কিভাবে সেজে উঠবে 21শে জুলাইয়ের মঞ্চ, প্রস্তুতি দেখতে মেয়র রোডে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা, চন্দ্রিমা ভট্টাচার্যরা। মঞ্চসজ্জা থেকে যাবতীয় খুঁটিনাটি খতিয়ে দেখলেন দেবাশিস কুমার, আখরুজ্জামানরা। 50,000-এর মতো আমন্ত্রণপত্র ইতিমধ্যেই বিলি হয়েছে, এমনটাই দাবি করছেন ঋতব্রতপন্থী তৃণমূলরা। আর যখন এই আমন্ত্রণপত্র বিলি হচ্ছে তার আগেই দেখা গেল যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সহ চন্দ্রিমা ভট্টাচার্য, বিপ্লব মিত্র, সন্দীপন সাহা, অরূপ বিশ্বাস, আখরুজ্জামান সবাই মূলত একেবারে গান্ধী মূর্তির যে মেয়র রোড সেই মেয়র রোড পরিদর্শন করলেন। তারা জানালেন যে মূলত এই মেয়র রোডে এবারে এই 21শে জুলাইয়ের শহীদ দিবস পালন হবে। যেমন শহীদদের বেদি থাকবে, মঞ্চ থাকবে একটি। এদিকে অন্য বছর যে জায়েন্ট স্ক্রিন সহ একাধিক ব্যবস্থা দেখা যেত সেটাকে কটাক্ষ সুরে বললেন যে শহীদ তর্পণ সেটাকে বলে না, এবছর দেখা যাবে শহীদ তর্পণ কাকে বলে সেটাই জানাচ্ছেন ঋতব্রতপন্থী তৃণমূলরা। ক্যামেরায় সুদীপ গুছাইতের সঙ্গে সুশোভন ভট্টাচার্য, TV9 বাংলা। যেরম প্ল্যানিং হওয়া উচিত, এটা তো মানে রিয়েলিটি শোর স্টেজ নয়। 21শে জুলাই রিয়েলিটি শোর স্টেজ আমরা করব না। 21শে জুলাই শহীদদের তর্পণ হবে, শহীদদের স্মরণ হবে, মঞ্চের শুরুতে শহীদরা থাকবেন, মানে সিরিয়ালের সাইড অভিনেতারা মঞ্চ আলো করে থাকবেন না, মাথার পেছন থেকে আলো বেরোচ্ছে এরম তথাকথিত লোকেদের আনা হবে না। তো আমাদের একটা প্রায়োরিটি আছে, পলিটিক্যাল প্রায়োরিটি। আমরা একটা রিয়েলিটি শো করছি না, পলিটিক্যাল প্রোগ্রাম, শহীদদের স্মরণ করার প্রোগ্রাম। আমরা সেই প্রোগ্রাম যেরমভাবে করা উচিত, তার যে গাম্ভীর্য, তার যে গুরুত্ব, পলিটিক্যাল গুরুত্ব, অর্গানাইজেশনাল গুরুত্ব, সেগুলো মাথায় রেখেই কর্মসূচি হবে। 3 জায়গাতেই 21শে জুলাই পালন করা হবে। কোন কোন জায়গা থেকে এসছে? 2 জায়গা থেকে এসছে না। সেরকম থেকে খবরটা পাচ্ছি যে উনি বাড়িতে লোক পাঠাবেন। এখনো পর্যন্ত দিদি তো প্রত্যেক বছর তো বলেনি, দোলা ম্যাম ফোন করেছিলেন লোক পাঠাবে, বাড়িতে গাড়ি পাঠাবে। আজকেও এসেছিলেন কংগ্রেসের তরফ থেকে, জেলা সভাপতি বলে গেছেন যাওয়ার জন্য। পুলিশ এসেছিল, মানে একটা ইনফরমেশন নিয়ে ভেরিফিকেশন যেরকম করতে হয়, বাড়িতে কে কে আছে, কবে মারা গেছে, সেরকম খবর নিয়ে গেছে। কিন্তু ওই ভয় দেখিয়েছে, যেটা না সেটা কেন বলবো। প্রথম যখন যেতাম তখন সামনের সারিতেই বসানো হতো, যে 13 জন পরিবার ছিল তাদেরকে সামনের দিকেই বসানো হতো। কিন্তু আস্তে আস্তে মনে হয় যেন কেমন একটা পরিবেশ, কি বলবো, মানে সত্যি যেতে খারাপ লাগতো। আস্তে আস্তে মনে হয় যেন আমরাই হয়ে গেলাম একদম সেই পেছনের সারির কেউ একজন। একটা বিষয় যে প্রতি বছর কি এরকম আসে পুলিশের তরফ থেকে খোঁজ খবর নিতে? সেটাই তো না, কোনো বছরই না, এইবারই সবাই বলছে গাড়ি পাঠাবে। দোলা ম্যাম যেটা, উনি আমাকে প্রতি বছর আগে ফোন করেন, দেন তারপরে লেটার বাড়িতে আসে। তো উনি রীতিমতো আমাকে ফোন করেছিলেন যে এইবারও গাড়ি আসবে, এই হতে পারে, সতর্ক থাকবে। আজকে কংগ্রেসের তরফ থেকে এসেছিলেন, তারাও গাড়ি পাঠাবে। এখন দিনের দিন কী হবে বলতে পারছি না। এতদিন কংগ্রেসের তরফ থেকে কোনো খবর ছিল না। তো যাই হোক, মনে পড়েছে, এসেছেন, ভালো লেগেছে। আমাদের খারাপ লাগছে না, কিন্তু মনে করে যে এসেছে সেটা ভালো লাগছে যে এসেছে। আমিও ঠিক করতে পারছি না যে কার কাছে যাব, গেলে যাব দিদির কাছেই যাব, মানে আমি দিদির পাশেই থাকবো, কেন দিদি অনেক, আর যদি যাবো তো দিদির কাছেই যাব। বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপির টিকিটে রাজ্যসভার সাংসদ হচ্ছেন তৃণমূল ত্যাগী 3 জন। বিধানসভায় এসে জয়ের সার্টিফিকেট নিলেন সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বড়াই। শ্রমিক ভট্টাচার্য, রাহুল সেনার উপস্থিতিতে শংসাপত্র নিলেন নবনির্বাচিতরা। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের পর নিলেন সার্টিফিকেট। আগে আমি আসাম আর পশ্চিমবঙ্গ দুটো রাজ্যকে নিয়েই রাজ্যসভাতে কাজ করেছি, বক্তৃতা রেখেছি, দাবি রেখেছি, এবং পশ্চিমবঙ্গ আর আসামের উন্নতির জন্য আমি আমার যা কর্তব্য থাকবে সেটা আমি পালন করব।